এটা হচ্ছে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুর ভাষণের প্রথম রেকর্ড, মূল রেকর্ড। এটা 7ই মার্চের যে ভাষণ, সেই মার্চের ভাষণের যে মূল রেকর্ডটি। হ্যাঁ, এরপরে কিন্তু আরো 4-5টা বের হয়েছে, ওগুলো কিন্তু একটাও মূল রেকর্ড না। মূল রেকর্ড না। যেমন এই রেকর্ডটা, এখানে কোনো রেকর্ড কোম্পানির নাম নেই, আচ্ছা আচ্ছা, শুধু জয় বাংলা লেখা। জি, এই রেকর্ডটা একটা কাহিনী আছে। বন্ধুরা, আমি হক ফারুক, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আজকে অন্যরকম একটি কন্টেন্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আমরা যারা বাংলাদেশের মানুষ, তাদের জীবনে মুক্তিযুদ্ধ এক অনন্য ঘটনা। মুক্তিযুদ্ধের সময়ে আমাদের মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিলেন অস্ত্র হাতে, অন্যদিকে আমাদের শিল্পীরা, আমাদের সংস্কৃতিকর্মীরা, তারা যুদ্ধ করেছিলেন গানে গানে, কবিতায়। তারা মুক্তিযোদ্ধাদেরকে অনুপ্রাণিত করার জন্য গান গেয়েছিলেন এবং শরণার্থী শিবিরে যারা ছিলেন তাদের জন্য ফান্ড তৈরি করার জন্য, তাদেরকে উজ্জীবিত রাখার জন্য, তারা যেন অনুপ্রেরণা পায়, সেজন্য কিন্তু শিল্পীরা গান গেয়েছিলেন। আমরা অনেক শিল্পীদেরকে দেখি আমাদের, যারা ঘুরে ঘুরে আমাদের শরণার্থী শিবিরগুলোতে গান গেয়েছিলেন। এবং শুধু সেখানে বাংলাদেশের শিল্পী ছিলেন তা নয়, ভারতের শিল্পীরাও ছিলেন। এই যে অনেকগুলো গানের সৃষ্টি, সেই গানগুলো যে রেকর্ড, তার অনেকগুলোই কিন্তু আমরা এখনও সংগ্রহ করতে পারিনি। যাদের সংগ্রহ করার কথা ছিল তারা অনেকে সংগ্রহ করেননি, কিন্তু আমরা আজকে এমন একজনকে পেয়েছি যিনি এই মুক্তিযুদ্ধের সময়ের যে গানগুলো, যে রেকর্ডগুলো, সেগুলো সংগ্রহে রেখেছেন। আমাদের সঙ্গে আছেন আজকে সেই সংগ্রাহক মোহাম্মদ নাসির ইয়ামিন। নাসির ভাই, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। নাসির ভাই, আমি প্রথমে আপনার কাছে জানতে চাইব, ছোট্ট করে যদি বলতেন যে আপনি এই যে রেকর্ডগুলো, মুক্তিযুদ্ধের সময়ের গানগুলোর যে রেকর্ডগুলো, সেগুলো সংগ্রহ করার অনুপ্রেরণাটা আসলে কোথায় পেলেন? এটাকে আমি ঠিক অনুপ্রেরণা বলবো না, এটা একটা জাতির কমিটমেন্ট বা দায়িত্ববোধ থেকে এটা এসছে। কারণ হচ্ছে কি, আমি ছোটোবেলায় যখন আমরা গান গাইতাম, রেডিওতে গান করেছি আমি অনেকদিন, তখন তো আর গান রেকর্ডিং সিস্টেম ছিল না, ক্যাসেটও তখন আসে না। সেই 76 যুদ্ধের, 75 যুদ্ধের পরে মাত্র 4-5 বছর গেল, তখন গান শুনে শুনে তখন গানগুলো লিখতে হতো, শুনে শুনে গানটা মেমোরিতে নেওয়া লাগতো। তো তখন গান পেতাম না। তো একবার আমি গেলাম একটা রেকর্ডিংয়ের দোকানে, তখন হাতে গোনা কয়েকটা দোকান, জি, ওনাকে বললাম যে এই গানটা উনি আমাকে একটু শুনান, আমি লিখবো। উনি এটা কি ঢাকাতে না চট্টগ্রামে? চিটাং। জি। আমি ছোটোবেলায় চিটাং ছিলাম। তো উনি 2-3 বার শোনানোর পর খুব বিরক্ত হলো, বললো যে আর পারবেন না। তাই আমি বললাম রেকর্ডটা আমাকে দিয়ে দেন। বলো না, এটা আমি দিব না, এখন এসব কোনো রেকর্ড এখন পাওয়া যায় না, রেয়ার। তখন আমার মাথায় যে ঢুকলো যে এটা সবগুলো রেকর্ড, দেশাত্মবোধক গানের মুক্তিযুদ্ধের সময় যতগুলো হয়েছে সব আমাকে সংগ্রহ করতে হবে। তারপর একটা সময় খোঁজ করে দেখলাম যে এগুলো তো সংগ্রহ করার দায়িত্ব যাদের, যেমন আমাদের সাংস্কৃতিক মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয় বা সরকারি কোনো সংস্থা, শিল্পকলা একাডেমি, মুক্তিযোদ্ধা মধ্যে কেউ এই রেকর্ডগুলো সংগ্রহ করে না। রেডিওতে, টিভিতে কারো কাছে এই রেকর্ডগুলো নেই। তখন আমি একটা প্ল্যান করলাম যে না, আমাকে এই রেকর্ডগুলো সব সংগ্রহ করতে হবে, যেভাবে হোক, যত কষ্টই হোক। তারপর আমি নামলাম এই রেকর্ডগুলো সংগ্রহ করার জন্য। হ্যাঁ, এবং দেশ বিদেশ থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমি গিয়েছি, ইন্ডিয়া গিয়েছি বেশ কয়েকবার, এখনও যাই শুধু রেকর্ডগুলি সংগ্রহ করার জন্য। এবং এই ব্যাপারে আমাকে হেল্প করেছেন অনেকেই, যেমন দেশের বাইরে আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, ওনারা করেছেন। কিছু আমি নিজে কিনেছি এবং কিছু ইন্ডিয়ার সংগ্রাহকরা আমাকে গিফট করেছেন। এভাবে আমি মোটামুটি ধরেন আপনি 95% রেকর্ড আমি কালেক্ট করে ফেলেছি। 95% আর সামান্য কিছু বাকি আছে, ওগুলো তো পেতেও পারেন নাও, কারণ অনেক রেকর্ড হারিয়ে গেছে। আর এই রেকর্ডগুলি বের হয়েছে খুব কম, প্রকাশিত হয়েছে খুব কম। অন্যান্য কমার্শিয়াল রেকর্ড যেরকম হাজার পিস বেরিয়েছে, এগুলি কিন্তু তখন সেরকম বের হয়নি, কারণ এগুলি তখন অতটা ডিমান্ড ছিল না। যেমন কম সংখ্যক হওয়াতে অনেকের কাছে আছেন, কেউ দিচ্ছেন না, কেউ হারিয়ে ফেলেছেন, কিছু নষ্ট হয়ে গেছে। তো এইভাবে মোটামুটি আমি এই সংগ্রহটা করেছি। তো আমি একটু আপনার ওই রেকর্ডের যে কালেকশন, আপনার সেখান থেকে কিছু রেকর্ড দেখাবেন কিনা? অবশ্যই প্লিজ একটু। আচ্ছা, আমি প্রথমেই আপনাকে দেখাচ্ছি আমার কালেকশনের সবচেয়ে মূল্যবান রেকর্ড, যেটা সবচেয়ে মূল্যবান। এটা এখন পাওয়া একটা যে কোনো কালেক্টরের জন্য এটা একটা স্বপ্নের মতো ব্যাপার। এটা হচ্ছে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণের প্রথম রেকর্ড, প্রথম যে মূল রেকর্ডটি। এরপরে কিন্তু অনেকগুলো বেরিয়েছে, লাল, সবুজ, কালো, আকাশে, ওগুলো কিন্তু একটা প্রথম রেকর্ড না, ওগুলো হচ্ছে কমার্শিয়াল রেকর্ড। এটা কিন্তু কমার্শিয়াল রেকর্ড নয়। আচ্ছা, দেখবেন এখানে কিন্তু কোনো রেকর্ড কোম্পানির নাম নেই, জি, শুধু লেখা আছে জয় বাংলা আর বঙ্গবন্ধুর ভাষণটার কথা লেখা আছে। তো এই রেকর্ডটা বঙ্গবন্ধু তো ভাষণ দিয়েছিলেন আপনার 7ই মার্চ, এবং 17ই মার্চ হচ্ছে বঙ্গবন্ধুর জন্মদিন। তো 7ই মার্চে এটা যারা রেকর্ড করেছিলেন
আমাদের ঢাকা রেকর্ডের যিনি মালিক ছিলেন উনি সহ আবুল খায়ের সবচেয়ে ওনারা প্ল্যান করলেন বঙ্গবন্ধুর জন্মদিনে ওনাকে এই রেকর্ডটা উপহার দিলেন। সারপ্রাইজ দিলেন। এই 10 দিনের ভিতর মাত্র ওনারা 80 থেকে 100 পিস রেকর্ড তৈরি করে বঙ্গবন্ধুকে দিলেন। বঙ্গবন্ধু খুবই অবাক হলেন রেকর্ডটা যে কীভাবে সম্ভব। তো এগুলি বঙ্গবন্ধু অসম্ভব খুশি হয়েছিলেন এবং বঙ্গবন্ধুকে দেওয়া হয়েছিল 15-20 পিস রেকর্ড, আর বাকিগুলো আপনার ওই যে বিভিন্ন এমবেসি, তারপর সংবাদ সংস্থা উনাদেরকে দেওয়া হয়েছিল। হ্যাঁ, এর ভিতরে এই রেকর্ডের একটা কপি আছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আছেন, জি, আর আমার জানা মতে 2-1 সংগ্রাহকের কাছে এই রেকর্ডটা আছেন, এছাড়া আর কারো কাছে নেই। নিঃসন্দেহে একটি রেয়ার কালেকশন। এরপরে রেকর্ডটি যদি এরপরে রেকর্ডটা হচ্ছে এই রেকর্ডটা আমি আপনাকে দেখাই। এটা হচ্ছে পণ্ডিত রবিশঙ্কর জি বের করেছিলেন আমাদের মুক্তিযোদ্ধা এবং এই শরণার্থী শিবিরদের ফান্ডের জন্য। উনি ওনার স্টুডেন্টদেরকে নিয়ে জয় বাংলা হিসেবে গান গেয়ে এই রেকর্ডটা বের করেছিলেন। জয় বাংলা যে গানটি গিয়েছিলেন সেই গানটির উনি ওনার ছাত্রছাত্রী, এই রেকর্ডটা অসম্ভব রেয়ার, এখন আর পাওয়া যায় না। এইটা বের করেছিল কি হিজ মাস্টার ভয়েস? হ্যাঁ, হিজ মাস্টার ভয়েস থেকে বের হয়েছিল। হ্যাঁ, এরপরের রেকর্ডটি, এটাও খুবই মূল্যবান রেকর্ড। এটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত আমাদের জাতীয় সঙ্গীতের প্রথম রেকর্ড এবং মন্ত্রিসভা অনুমোদিত। এটা বেরিয়েছিল 1972 সনে, স্বাধীনতার পর। এটা একদিকে আছে আমাদের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, আরেকদিকে আছে জাতীয় গীতি ধন ধান্য পুষ্প, দুইটাই কিন্তু সরকার অনুমোদিত। এগুলি হচ্ছে অথরাইজড জাতীয় সঙ্গীত। এবং মজার ব্যাপার হচ্ছে ধন ধান্য পুষ্প ভরা কাজে জাতীয় গীতি বলা হয়, এটা কিন্তু অনেকে জানেন না, এবং এখানে সেটা উল্লেখ করা আছে। আচ্ছা, এই রেকর্ডটি কারা বের করেছিলেন তখন? তৎকালীন সময় কি ঢাকা রেকর্ড থেকে বের হয়েছিল? না, এটা বেরিয়েছিল শ্রোতার আসর থেকে। আচ্ছা, শ্রোতার আসর থেকে। জি, ওকে, জি। এরপরের রেকর্ডটি একটু দিয়ে দেন। এরপর রেকর্ডটা হচ্ছে আপনার এই রেকর্ডটা খুব একটা অসম্ভব কষ্ট করে আমি এটা কালেক্ট করেছি। জি, এবং এটার মধ্যে কাহিনী আছে। আমাদের দেশাত্মবোধক গানের মধ্যে আমি রেকর্ডটা দেখাই আগে। দেশাত্মবোধক গানের মধ্যে সবচেয়ে অন্যতম জনপ্রিয় গান যেটা জন্ম আমার ধন্য হলো মাগো, এই গানটা গেয়েছেন ফিরোজা বেগম, সাবিনা ইয়াসমিন এবং অন্যান্য শিল্পীরা। আচ্ছা, এই গানটা কিন্তু গজল সম্রাট মেহেদী হাসানের কণ্ঠধার কথা ছিল। জি, এটা কিন্তু রেকর্ডিং হচ্ছে পাকিস্তানে 70 সালে। তো মেহেদী হাসান সাহেব 5 দিন রিহার্সাল দেওয়ার পর উনি বললেন, সরি আমি এটা পারবো না, কারণ বাংলা উচ্চারণটা আমার ঠিক মতো হচ্ছে না। তো উনি নিজেই সরে গেলেন। আপনি একদিন এই গল্পটা বলছিলেন। হ্যাঁ। আচ্ছা, তারপরে এই রেকর্ডটা উল্টা দিকে আছে জয় বাংলা নিয়ে প্রথম গান। এরাই কিন্তু জয় বাংলা নিয়ে কোনো গান হয়নি। এবং এই গানটা যখন কমার্শিয়াল প্রোডাকশনে গেল, তো যিনি কমার্শিয়াল প্রোডাকশনের পর রেকর্ডগুলি টেস্ট করতে হয়, টেস্ট করতে ধরা পড়লো যেখানে জয় বাংলা নিয়ে গানের সাথে সাথে প্রোডাকশন স্টপ হয়ে গেল। এটার অল্প কিছু রেকর্ড মাত্র মার্কেটে এসেছিল। এবং এটার জন্য আমাদের ফিরোজা বেগমকে আর্মিরা ডেকে অনেক জিজ্ঞাসাবাদ করেছিল, তুমি কেন এই গান গাইলে? এই জন্য রেকর্ডটা একটা ঐতিহাসিক রেকর্ড। এটা তো সেই সময় পাকিস্তান থেকে প্রকাশ হয়েছে। হ্যাঁ, পাকিস্তানের চেম্বি থেকে। এই রেকর্ডটা ভেরি টাফ। আর এটা আর একটা মজার কাহিনী আছে। এই রেকর্ডটা আমি সংগ্রহ করেছি ইসরায়েল থেকে। জি, এই রেকর্ডটা আমি অনেক খোঁজ করছিলাম, পাই না। হঠাৎ করে একদিন দেখলাম যে একটা ওয়েবসাইটে আছে, এটা বিক্রি করার জন্য দিয়েছে, এবং সেই ওয়েবসাইটে কিন্তু আবার সেলার সাথে কন্ট্যাক্ট করার সিস্টেম আছে। তা আমি তাকে মেল করলাম, ভাই তোমার রেকর্ডটা তো আমার দরকার। হ্যাঁ, আমি দিব, সেল করব। তো আমি বললাম, তুমি এই রেকর্ডটা কোথায় পেলা? আগে আমাকে সেই কথাটা বলো। সে বললো, আমি ইন্ডিয়া গিয়েছিলাম, এরকম কলকাতার রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, এই গানটা বাজতেছিল, গানটা আমার হৃদয়ে খুব দোলা দেয়, সুরটা এত সুন্দর। আমি বাংলা বুঝি না, ও কিন্তু ইংলিশও ভালো বুঝে না। আচ্ছা, তখন আমি রেকর্ডটা কালেক্ট করেছি। তা আমাকে বললো যে তুমি কেন এটা নিতে চাচ্ছ? তা আমি বললাম যে এটা আমি তো, যেটা আমার দেশের গান, স্বাধীনতার একটা অমূল্য সম্পদ, এখন তুমি যদি এটা সেল করে বলো না, আমি তো সেল করবো না। তখন তাকে অনেক দিন 3-4 দিন বোঝানোর পর সে রাজি হলো রেকর্ডটা দেওয়ার জন্য। এখন সমস্যা হলো ইসরায়েলের সাথে বাংলাদেশের যোগাযোগ নেই। সে বললো, আমি তোমাকে কেমনে পাঠাবো এটা? আমি তো তোমাকে বাংলাদেশে পাঠানো, বাংলাদেশের পোস্টের সিস্টেমটা নেই। তখন সে বললো, তোমার কি লন্ডন বা আমেরিকা কেউ আছে? আমি হ্যাঁ, লন্ডনে আমার কাজিন আছে। বলে অ্যাড্রেস দাও। তখন সে এটা পাঠিয়ে দিল লন্ডনে আমার কাজিনের কাছে। সে তারপর কালেক্ট করে আমার কাছে পাঠালো। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, মানুষটা আমার সাথে কথা বলার পর রেকর্ডের জন্য কোনো টাকা সে নেয়নি। ওইটা ফ্রিতে আপনাকে দিয়েছে? ফ্রি দিয়ে দিয়েছে, এবং সরাসরি ওর কাছে পাঠিয়ে দিয়েছে বাই পোস্ট। বাহ, মানে চমৎকার। কোথাকার রেকর্ড, কোথায় ইসরায়েল, কোথায় বাংলাদেশ, ওখানে মানে সে এটা শুনে ওখানে নিয়ে গেছে। হ্যাঁ, তার কাছে সুরটা খুব ভালো লাগছিল। এটা আমাদের আজাদ রহমান সাহেবের সুর, আরেক লেজেন্ড। এরপরের রেকর্ড, আচ্ছা, এরপরের রেকর্ডটাও এটাও অত্যন্ত রেয়ার। এটা হচ্ছে একটা, এটাকে কি বলে, একক অভিনয়ের একটা
রেকর্ড। এটা লিখেছিলেন এবং সুর করেছিলেন সলিল চৌধুরী, আচ্ছা, লিজেন্ড। লিজেন্ড সলিল এবং কণ্ঠ দিয়েছিলেন কি আপনারা জানেন? আমাদের আরেক লিজেন্ড নায়িকা কবরী। এটাই একক অভিনয় এই রেকর্ডে, আমি খালিদের মা বলছি, মানে হৃদয়স্পর্শী একটা একাঙ্কিকা নাটক এটা, উনার একক অভিনয় এবং এটাও কি এটা কি মুক্তিযুদ্ধের উপর, এবং 71 সালে বেরিয়েছিল এটা। মানে পাকিস্তানিরা যে আমাদের উপর কী অত্যাচার করেছিল, কীভাবে মানুষদেরকে মেরেছিল, নারী নির্যাতন করেছিল, সব কিছু এখানে ফুটে উঠেছে। এটা সলিল চৌধুরীর একটা অসাধারণ সৃষ্টি। এটা আমি একটু আপনাদেরকে রেকর্ডটি একটু কাছ থেকে দেখাতে চাই। এই রেকর্ড এটি বের করেছিল মেগাফোন, এবং এটি ভারত থেকে বের হয়েছিল, প্রকাশ হয়েছিল। এখানে আমি দেখতে পাচ্ছি যে আমি খালিদের মা বলছি, কথা সলিল চৌধুরী আর কবরী চৌধুরী। হ্যাঁ, কবরী, তখন ওনার নাম ছিল কবরী চৌধুরী। কবরী চৌধুরী, তখন ওর নাম ছিল কবরী চৌধুরী। নিঃসন্দেহে রেয়ার কালেকশন, অত্যন্ত রেয়ার। জি মিঠু ভাই, এরপরে রেকর্ড। আচ্ছা, এরপরে হচ্ছে 71-এর মুক্তিযুদ্ধের সময় আমাদেরকে মুক্তিযুদ্ধের সময় সবচেয়ে বেশি অনুপ্রেরণা দিয়েছিল রেডিওর স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠান। মুক্তিযোদ্ধারা সারাদিন ক্লান্ত হয়ে এসে তারপর রাতে রেডিওতে শুনতো বিভিন্ন অনুষ্ঠান, দেশাত্মবোধক। তখন একটা অনুষ্ঠান ছিল চরমপত্র, এম আর আক্তার মুকুল। হ্যাঁ, সেই এম আর আক্তার মুকুল সাহেবের সে চরমপত্র রেকর্ড। এটা অত্যন্ত রেয়ার, এটা পাওয়া যায় না। এটা ইন্ডিয়ার থেকে প্রকাশিত, যে পিছনে ওনার ছবি আছে এবং এটার সম্পর্কে লেখাও আছে। এই রেকর্ড ভীষণ আলোড়ন সৃষ্টি করেছিল, এটা খুবই আলোড়ন সৃষ্টি করেছিল। এটা চরমপত্র, আমরা এখানে দেখতে পাচ্ছি চরমপত্র প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড। চরমপত্র তো অনেকগুলো ছিল, কিন্তু রেকর্ড বেরিয়েছে একটা। হ্যাঁ, একটা। নিঃসন্দেহে রেয়ার কালেকশন। মিঠু ভাই, এরপরে রেকর্ডে আমরা একটু যাই। আচ্ছা, এরপরে রেকর্ডটা হচ্ছে, এটাও আমাদের নজরুল সঙ্গীতের লিজেন্ড ফিরোজা বেগমের। জি, এখানে গান গেয়েছেন ফিরোজা বেগম, ওনার ভাই আমানুদ্দৌলা এবং ওনার ভাগ্নি। জি, এটা হচ্ছে সেই রেকর্ডটা। হ্যাঁ, এখানে ফিরোজা বেগম গান গেয়েছিলেন চল রে চল রে চল রে চল, আর অন্যদিকে গেয়েছিলেন জাগো অনশন বন্দি উঠোরে যত। এটা উনি কিন্তু রেকর্ড করেছিলেন 1970 সনে। আচ্ছা, 1970-এর দিকে। এটা মুক্তিযুদ্ধের এই বিশেষ করে জাগো অনশন রেডিওতে রেগুলার বাজতো এই গানটা। বেসিক্যালি 1970-এর গণ আন্দোলন পর থেকে ওনারা কিন্তু অনেকগুলি আমাদের দেশাত্মবোধক গান সৃষ্টি হয়েছে, এবং এটার জন্য ওনাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল ফিরোজা বেগম আপাকে। এটা হচ্ছে সেই রেকর্ডটা। এরপরে রেকর্ডটিতে আমরা যেতে চাই। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের জাতীয় সঙ্গীতের রেকর্ড। 1971 সালে প্রকাশ হয়েছিল। বলতে গেলে এটাকে বলা হয় জাতীয় সঙ্গীতের, মানে 71 পরে প্রথম রেকর্ড। যুদ্ধ চলাকালীন সময় আমার সোনার বাংলা গেছিলেন সুচিত্রা মিত্র। জি, নিঃসন্দেহে রেয়ার কালেকশন। এটা আরেকটা আছে, উনি 1934-এ গিয়েছিলেন 78 RPM, ওটাও আমার কাছে আছে। এখানে প্রসঙ্গক্রমে আমি একটা কথা বলে রাখি। জি, এখানে আমি কিন্তু সব রেকর্ড আনিনি। জি 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 আমার সামনে আমার একটা এক্সিবিশন আছে, এই রেকর্ডগুলোর উপর মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সহযোগিতায়। তো অনেকগুলো রেকর্ড ওখানে আছে, ওনারা এগুলো ছবি তুলছেন, ডিজিটালাইজ করছেন, ক্যাটালগ করছেন। সেই জন্য ম্যাক্সিমাম রেকর্ড আমি কিছু আপনার অনুরোধে কিছু রেকর্ড এখানে এনেছি। সবগুলো তো আনা সম্ভব না। এটা মানে আমরা বন্ধুরা একটু বলতে চাই, আমরা আপনাদেরকে যে রেকর্ডগুলো দেখাচ্ছি এগুলো সবচেয়ে রেয়ার রেকর্ডগুলোর মধ্যে অংশবিশেষ। হ্যাঁ, তো আর মিঠু ভাই যে এক্সিবিশনের কথা বললেন, সেটি যখন হবে তখন আপনারা আরো রেয়ার কালেকশনগুলো দেখতে পাবেন, সবগুলো ওখানে থাকবে। যে এরপরে রেকর্ডটি, এটা হচ্ছে পাশ্চাত্যের একদম খুব নাম করা সিঙ্গার জন বায়াজ। বাংলাদেশ নিয়ে একটা গান লিখেছিলেন। এই গানটার পটভূমি কি আপনি জানেন? পটভূমিটা একটু আমাকে একটু বলবেন। আচ্ছা, 25শে মার্চের রাতে যখন পাকিস্তানের আক্রমণ করলো, আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে প্রচুর ছাত্রছাত্রী এবং স্টুডেন্টকে মারলো, হত্যা করা হলো। এই ঘটনা শোনার পরে উনার মানে মনটা ভেঙে গেল, বিশাল আলোড়ন সৃষ্টি করলো উনার মনের ভিতরে, হৃদয় দোলা দিল। উনি তখন একটা গান লিখলেন বাংলাদেশ শিরোনামে। সেই গানটাই, সেই নামটাই হচ্ছে পরবর্তী রেকর্ড হিসেবে প্রকাশ। বাংলাদেশ শিরোনামে দুটো গান হয়েছিল, একটি গেয়েছিলেন জর্জ হ্যারিসন এবং আরেকটি গান হয়েছে যেটি গেয়েছেন জোয়ান ভাই। এই গানটা পরবর্তী উনি বিভিন্ন অনুষ্ঠানে গেয়েছেন, এবং গিয়ে অনেক ফান্ড উনি রেজ করেছিলেন বাংলাদেশের জন্য। হ্যাঁ, সেগুলো সবই উনি এখানে পাঠিয়েছিলেন শরণার্থী শিবিরে। আচ্ছা, এটা হচ্ছে আরেকটা ইন্টারেস্টিং রেকর্ড, এটা অনেকেই জানেন না। জয় বাংলাদেশ, মুক্তিযুদ্ধ চলাকালীন একটা হিন্দি মুভি তৈরি হয়েছিল। পাকিস্তানের অত্যাচার নির্যাতন ছিল ওই মুভিটার কাহিনী। নায়িকা ছিলেন আমাদের কবরী। হিন্দি মুভি কিন্তু বাংলা না। এবং এখানে গান গেয়েছেন লতা মঙ্গেশকর, উষা মঙ্গেশকর, কিশোর কুমার, সবাই এই ছবিতে গান গেয়েছিলেন।
এটাও কি ভারত থেকে সংগ্রহ করেছেন আপনি? এটাও ভারত থেকে সংগ্রহ করেছি, ওনারা সবাই এটাতে গান ছবিটির গেয়েছেন। নামটি আরেকবার বলবেন আপনি প্লিজ। জয় বাংলাদেশ মুভিটার নাম, মিউজিক ডিরেক্টর কল্যাণজি আনন্দজি। ঠিক আছে। আচ্ছা, তারপরে এই রেকর্ডগুলি হচ্ছে অত্যন্ত রেয়ার রেকর্ড, এই 4টা রেকর্ড, এগুলো নামও লিখে আছে। এগুলি যে আমাদের মুক্তিযুদ্ধের সময় আমাদের শিল্পীরা, বাংলাদেশের শিল্পীরা পশ্চিম বাংলার পথের প্রান্তরে হেঁটে রোদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে ট্রাকে করে ফান্ড রেজের জন্য যে গানগুলি গেয়েছিলেন, সেগুলি পরবর্তীতে HMV থেকে এই রেকর্ডগুলি বেরিয়েছিল। এগুলি আপনি কোথাও পাবেন না এখন। তার মধ্যে এটা হচ্ছে ভিল বালসারা, একটা যন্ত্রসঙ্গীত বিখ্যাত সুরস্রষ্টা ভি বালসারা যন্ত্রসঙ্গীত বের করেছেন, চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, সেটার মিউজিক। এটাও কিন্তু রেডিওতে প্রায় বাজতো এই মিউজিকটা, এবং এই রেকর্ডগুলো হচ্ছে সেই রেকর্ডগুলো। আমি একটু এইখানে একটু প্রসঙ্গ আনতে চাই, সেটা হচ্ছে যে এবং লেখা আছে পরিষ্কার বাংলাদেশ মুক্তিযোদ্ধা শিল্পী সংস্থা। জি জি, মুক্তিযুদ্ধ শিল্পী সংস্থা রয়েছে। এবং তারেক মাসুদ যে চলচ্চিত্রটি পরে তৈরি করেছিলেন এই বিষয়টার উপর, এই বিষয়ের উপর এখানে কিছু গান ওখানে আছে কিন্তু ওই মুভিতে। জি, হ্যাঁ। এরপর রেকর্ডটা আছে আপনার এটাও বাংলাদেশ মুক্তিযুদ্ধ সংস্থার কিছু রবীন্দ্রসঙ্গীত করেছিল তারা, দেশাত্মবোধক রবীন্দ্রসঙ্গীত ওগুলো। আচ্ছা, এটা হচ্ছে 8টা রেকর্ড আমাদের আলতাফ মাহমুদ সাহেবের পরিচালনায়, আমার ভাইয়ের রক্ত রাঙানো 21শে ফেব্রুয়ারি। এটা 71 সালে বেরিয়েছিল, এবং এখানে এই একটা রেকর্ডেই 21শে ফেব্রুয়ারি গানটা, সম্পূর্ণ গানটা এখানে আছে। মূল যে গানটা, সেই গানটা, পুরো গানটা, আমরা তো গানটার এখন রেডিওতে টিভিতে শুনি অংশ বিশেষ, কিন্তু এখানে পুরো গানটা এখানে আছে, পুরো গানটা এখানে আছে। এবং গানটা গেয়েছিলেন আপনার আপেল মাহমুদ এবং স্বপ্না রায়। স্বপ্না রায় চিনেছেন তো? জি 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 জি, এক সাগর রক্তের বিনিময়ে গেয়েছেন ওই শিল্পী, এই গানটা গেয়েছিলেন। এটি তখন বের হয়েছিল, এটা হিন্দুস্তান রেকর্ড থেকে বেরিয়েছিল। এই রেকর্ড নিঃসন্দেহে একটি রেয়ার কালেকশন। আলতাফ মাহমুদের সুরারোপিত আমরা যেই ভাষার গান আমাদের, সেই গান। জি, এটা হচ্ছে আমাদের একজন কৌতুকবাদী ছিলেন চাঁদ প্রবাসী। জি, উনি মুক্তিযুদ্ধকালীন সময় স্বাধীনতা বেতাকান্ত থেকে খুব মজার কৌতুক করতেন যুদ্ধের উপর। আচ্ছা, তার উপর বেস করে এই রেকর্ডটি। আচ্ছা, এটি ঢাকা রেকর্ড থেকে প্রকাশিত হয়েছিল। আচ্ছা, তবে এটা একটা রেকর্ড, ইন্টারেস্টিং রেকর্ড, কারণ তখন মানুষ শুনতে যেত বঙ্গবন্ধুর ভাষণ এবং জাতীয় সঙ্গীত, এই দুটো জিনিস কিন্তু এক রেকর্ডে নেই না। এই রেকর্ডের একদিকে আছে বঙ্গবন্ধুর ভাষণটা, আর একদিকে আছে আমাদের জাতীয় সঙ্গীতটা গেয়েছিলেন অজিত রায়। এটাও কিন্তু খুব রেয়ার রেকর্ড, এই রেকর্ডটা। আর আচ্ছা, আর এটা হচ্ছে বঙ্গবন্ধুর ভাষণের সেকেন্ড কপিটা। আমরা প্রথম কপিটি শুরুতে দেখলাম, এটি সেকেন্ড কপিটি। ওটা প্রথম কপিটা হচ্ছে 71-এর, আর এটা যুদ্ধের পরে 70 দেশ স্বাধীন হওয়ার পরে এটা বেরিয়েছিল। এটা দিয়েই ভাষণের বিভিন্ন রেকর্ড সব বের হওয়া শুরু হলো। হ্যাঁ, আর এটা হচ্ছে সেই ঐতিহাসিক কনসার্ট ফর বাংলাদেশের সবচেয়ে বেশি ফান্ড আমাদের এসেছিল এই, এবং পৃথিবীর বুকে এটাই হচ্ছে প্রথম কনসার্ট যে একটা কনসার্ট করে একটা জাতির জন্য, যুদ্ধের জন্য ফান্ড সংগ্রহ করা যায়। বিশ্বের সমস্ত কিংবদন্তি সিঙ্গাররা এখানে অংশগ্রহণ করেছেন, আপনারা জানেন। এখানে 3টা রেকর্ড আছে, তারপর সাথে আছে একটা চমৎকার ক্যাটালগ, এই যে বুকলেট, এখানে এই যে বড় বড় ছবিগুলি সব আছে ওনাদের, জর্জ হ্যারিসনের ছবি, সব বিখ্যাত শিল্পীদের ছবি, এরিক ক্লেপটন হতে শুরু করে সবাই আছেন। আর এখানে আছে এটি কি আপনার 3টা রেকর্ড। এটি আপনার কবে সংগ্রহ করা? কারণ এই কনসার্ট ফর বাংলাদেশের যে রেকর্ডগুলো, সেগুলো তো এখনো পাওয়া যায়। এটা কিন্তু আমি এটাকে রেয়ার বলবো না, কারণ এটা আমি এটা সংগ্রহ করেছিলাম 80s-এর দিকে। হ্যাঁ, এবং এটা সবচেয়ে, এটা তবে এটার রেকর্ড থেকে বেশি দুর্মূল্য হচ্ছে এটার ক্যাসেটটা, অডিও ক্যাসেট। এই ক্যাসেটটা আমার কাছে আছে, ওটা আমি দেখাতে পারছি না, ওইটা আমি ওখানে আছে, কাজ চলছে ওটার উপর। আপনি আরেকটি রেয়ার কালেকশনের কথা বলছিলেন, এটা সেই রেকর্ডটা শরদের সম্রাট যাকে বলা ওস্তাদ আলী আকবর খান, যার দেশ আমাদের ব্রাহ্মণবাড়িয়া, উনি নিজের উদ্যোগে যে বাংলাদেশের উপরে রেকর্ডটা করেছিলেন, ওনার বাদ্য দিয়ে এবং উৎসর্গ করেছিলেন আমাদের মুক্তিযোদ্ধা এবং শরণার্থীদেরকে, যেটা এখানে লেখা আছে। এটা কিন্তু সব নিজের উদ্যোগে, আমি এটার থেকে একটা টাকাও উনি নেন নাই, পুরো অর্থটা দিয়েছেন উনি শরণার্থ শিবিরে। এই রেকর্ডটা অত্যন্ত রেয়ার রেকর্ড। এই রেকর্ডটি বের করেছিল কারা? এটা বেরিয়েছিল এই ইংল্যান্ড থেকে বের হয়েছিল। জি জি, নিঃসন্দেহে এই যে পিছনে এখানে সবকিছু লেখা আছে, ওনার ছবিও আছে। হ্যাঁ, এবং এই যে এই রেকর্ডটা অত্যন্ত পরিষ্কার লেখা আছে, বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের ফান্ড রেজের জন্য এবং উৎসর্গ করেছেন ওভাবে। ঠিক, অনেক ধন্যবাদ আপনাকে মোহাম্মদ নাসের ইয়ামিন মিঠু ভাই, যে আপনি আমাদেরকে আমাদের মহান মুক্তিযুদ্ধের যে
রেকর্ডগুলো আছে, যে গানগুলো সৃষ্টি হয়েছে সেই গানগুলোর রেকর্ডগুলোর আমাদেরকে দেখালেন। এবং আমরা আশা করছি যে আপনার যে এক্সিবিশনটি হবে সেটি একটি অসাধারণ এক্সিবিশন হবে যারা এই বিষয়গুলো জানতে চায়। এক্সিবিশনটা নিয়ে যদি আপনি আপনার যে পরিকল্পনা সেটি যদি একটু একটু বলতে এই এক্সিবিশনটা হবে আমার মতে শুধু বাংলাদেশে না, পৃথিবীতেই প্রথম। মানে একটা দেশের মুক্তিযুদ্ধের গান নিয়ে শুধু কোনো রেকর্ডের এক্সিবিশন এখন পর্যন্ত হয়নি। এবং এটা একটা বিরাট কলেবর হবে এবং আমাদের পরিকল্পনা আছে এই এক্সিবিশনটা ঢাকায় হবে, কলকাতায় হবে এবং নিউ ইয়র্কে হবে এবং পরবর্তীতে বাংলাদেশের প্রতিটা ডিভিশনাল যেতে হবে। এবং এখানে অংশগ্রহণ নেবেন যত শিল্পীরা এখন আছেন ওই সময়কার 71-এর, ওনারাও আসবে এবং কলকাতা থেকেও অন্যান্য শিল্পীরা আসবেন। এবং এটা হবে 7 দিন ব্যাপী। এটা একটা খুব সুন্দর একটা এক্সিবিশন হবে। তবে আমি খুব দুঃখিত যে এখানে আমি সবগুলো রেকর্ড আপনাকে দেখাতে পারি না। অবশ্যই একটা বিরাট অংশ আমার ওখানে আছে এখন, ওগুলো ডিজিটালাইজ করার কাজ চলছে। জি। এবং এটা আমরা ডিজিটালাইজ করে সবাইকে ফ্রিতে দেবো, যাতে সবাই গানটা শিখতে পারে, শুদ্ধ বাণী এবং শুদ্ধ সুরটা প্রয়োগ করতে পারেন, সেজন্যই। আপনাকে মিঠু ভাই অনেক অনেক ধন্যবাদ। আপনি আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য, ঐতিহাসিক তথ্য আমাদের সঙ্গে শেয়ার করলেন। আপনাকে আন্তরিক ধন্যবাদ। ভালো থাকবেন। ভালো থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম।